একবার দিলেই হবে। ঠিক আছে, তো আজ একটা পিডিএফ দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, যেটা দেখা যাচ্ছে। ওকে ঠিক আছে, তাহলে আজকে আমরা স্টার্ট করব কন্ডাক্টর দিয়ে। তো আমি ক্লাস শেষে এই পিডিএফটা আমি আপনাদেরকে দিয়ে দিব, প্লাস হচ্ছে লেকচার ভিডিও। এখন দেখেন আমরা হচ্ছে এখানে কি কি দেখবো, যে আমাদের কন্ডাক্টর সম্পর্কে আমরা একটু আলোচনা করবো এই পিডিএফটাতে। দেন হচ্ছে পিডিএফটা তো মনে হয় গুগল ক্লাসরুমে আপলোড করা আছে। আচ্ছা তাহলে আমি, হ্যাঁ হ্যাঁ আপলোড করা আছে, আমি কালকে দিয়ে দিয়েছিলাম তাই না ক্লাসের গতকালকে আগে? আপলোড করছিলাম স্যার। আচ্ছা আমি ঠিক, ডাউনলোড করলাম একটু আগে। আচ্ছা ঠিক আছে, আমি এটা দিয়ে দিছিলাম। তো জাস্ট তাহলে আজকে এটা ক্লাস শেষ হওয়ার পরে জাস্ট লেকচার ভিডিওটা আপলোড করে দেবো, সমস্যা নেই। ওকে, তাহলে দেখেন আমি আজকে যেগুলো পড়বো সেটা হচ্ছে মেইনলি হচ্ছে কন্ডাক্টরসটা পড়বো, দেন হচ্ছে রেজিস্ট্যান্স বিষয় নিয়ে আলোচনা করব, এবং বেসিক যেটা হচ্ছে ইন্ডাকট্যান্স পার্ট নিয়ে আলোচনা করব। এই পিডিএফ এর বাইরেও কিছু হালকা পাতলা আলোচনা হবে, আরো কিছু যেগুলো আসলে কথাবার্তা চলে আসবে। দেন হচ্ছে আমরা এখানে আছে দেন ইন্ডাকট্যান্স অফ এ কন্ডাক্টর ডিউ টু ইন্টারনাল ফ্লাক্স। এখানে ইন্ডাক্টর, একটা কন্ডাক্টরের ভিতরে কারেন্ট যাওয়ার ফলে কি পরিমাণ ইন্টারনালি ফ্লাক্স তৈরি হয় সেটার ক্যালকুলেশন এখানে দেওয়া আছে। দেন হচ্ছে যে ফ্লাক্স লিঙ্কেজেস বিটুইন টু পয়েন্টস এক্সটার্নাল টু এন আইসোলেটেড কন্ডাক্টর। তার মানে হচ্ছে যে এখানে একটা কন্ডাক্টর আছে, এই কন্ডাক্টরের মধ্য দিয়ে একটা কারেন্ট ফ্লো করছে, এবং এই কারেন্ট ফ্লো করার কারণে আমার কন্ডাক্টরের বাইরে মানে এক্সটার্নালি দুইটা পয়েন্টের ভিতরে আমার কি পরিমাণ ফ্লাক্স লিঙ্কেজ হয়েছে এবং এর ফলে কি পরিমাণ ইন্ডাকটেন্সটা তৈরি হয়েছে সেখানে আমরা জানতে পারবো এই থিওরিটার মাধ্যমে। দেন হচ্ছে যে সিঙ্গেল ফেজ টু ওয়্যার লাইনের ইন্ডাকটেন্স সম্পর্কে জানতে পারবো। দেন আমাদের আরো অনেক কিছু টেকনিক থাকবে, যেমন হচ্ছে আমাদের কম্পোজিট কন্ডাক্টর, কন্ডাক্টরের ভাগ আছে অনেকগুলো, কম্পোজিট কন্ডাক্টর আছে, বান্ডেল কন্ডাক্টর আছে। দেন আমরা হচ্ছে যে বান্ডেল কন্ডাক্টর, দেন হচ্ছে ট্রান্সপোজিশন টেকনিক, ঠিক আছে। তো একটা জিনিস খেয়াল রাখবেন যে আমাদের কিন্তু ক্যাপাসিটেন্স এবং ইন্ডাকটেন্সের যে টপিকগুলো আছে সেগুলো অনেক ভাস্ট, একটু অনেক বড়, ঠিক আছে, আমাদের টাইম লাগবে। তো ফার্স্ট অফ অল আমরা যেটা শুরু করব দেখেন সেটা হচ্ছে আমরা শুরু করব টাইপস অফ কন্ডাক্টর, কন্ডাক্টরের টাইপস নিয়ে আলোচনা করব। তো প্রথম দিকে যেটা হতো যে দেখবেন আগে, বাট এখন যেটা একটু চেঞ্জ হচ্ছে, মানে রিসেন্টলি কয়েক বছর ধরে চেঞ্জ হয়েছে, বাট অনেক আগের কথা যদি আপনি চিন্তা করেন সেক্ষেত্রে আপনার কন্ডাক্টর হিসেবে মেইনলি কপার ইউজ হইতো, ঠিক আছে, কন্ডাক্টর হিসেবে মেইনলি ইউজ হইতো কপার। বাট রিসেন্টলি আপনার হচ্ছে কপারের সাথে সাথে অ্যালুমিনিয়ামের পরিমাণটা বেড়ে গেছে। আগে কন্ডাক্টর হিসেবে মেইনলি কপার ইউজ হইতো, বাট এখন অ্যালুমিনিয়ামও ইউজ করা হয়। এর পেছনে কারণ আছে কিছু, যেমন ধরেন কি কপার, কপার হচ্ছে আমার ওজন অনেক ভারী, ঠিক আছে, কপার ওজন অনেক ভারী অ্যালুমিনিয়ামের তুলনায়, অ্যালুমিনিয়াম ওজনে হালকা। তো বহনের এটার সুবিধার জন্য আমরা হচ্ছে কি করতে পারি, অ্যালুমিনিয়ামটা ইউজ করতে পারি, কারণ আমার কপার অনেক ভারী, বহনের অসুবিধা হয়। তারপর হচ্ছে কি যে আমার এই কপারের যে কস্ট, কপারের কস্টটা অনেক বেশি, কপারের যে কস্ট সেটা অনেক বেশি অ্যালুমিনিয়ামের তুলনায়। তাহলে দেখেন আমার এখানে বহনের সুবিধা এবং কষ্ট হচ্ছে আমার কম, এবং কষ্ট হচ্ছে কি কম, সেটা হচ্ছে কপারের তুলনায়। বাট একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে কপারের হচ্ছে কন্ডাক্টিভিটি বেশি অ্যালুমিনিয়ামের তুলনায়, ঠিক আছে। তাইলে কি হচ্ছে দেখেন যে কপারের আমার কন্ডাক্টিভিটি বেশি বা কারেন্ট ক্যাপাসিটি বেশি আমার অ্যালুমিনিয়ামের তুলনায়, বাট আমার অ্যালুমিনিয়াম ওজনে হালকা এবং কস্ট কম। আচ্ছা, এখন দেখেন যে তাহলে আরেকটা কারণ আছে যেটা আমি আপনাদেরকে বলি, যেমন ধরেন রাস্তায় আপনি যদি রাস্তায় বের হন দেখবেন যে অনেকগুলো পোল থাকে এবং পোলের সাথে আপনার কন্ডাক্টর গুলো লাগানো থাকে। তো আপনি যদি কয়েক বছর আগের কাহিনীগুলো দেখবেন, দেখবেন যে আপনাদের খবরের কাগজে একটা মানে কমন টপিক ছিল যে আপনার রাস্তার পাশে যে কন্ডাক্টর গুলো ছিল সেগুলো চুরি হয়ে যাচ্ছিল, তাই না? যে আপনার কোনো জায়গা থেকে আপনার তারগুলো হচ্ছে কি উধাও হয়ে যেত, কেটে চুরি করতো আর কি। তো এইখানে কি হইতো যে কপার ইউজ করা হইতো। তাহলে দেখেন, তো কপার আমার এমনি ওজন মানে এমনিও কস্টলি, তার মধ্যে যদি এরকম চুরি হয়ে যায় তাহলে সেটা একটা বিশাল কনসার্ন ছিল। তো ওইখান থেকে মূলত চিন্তা করে কি করা হয়েছে যে যদিও আমার
কারেন্ট ক্যাপাসিটি একটু কম হোক, বাট আমি কি করতে পারি, রিলেটিভলি ইকোনমিক্যাল একটা কন্ডাক্টর চুজ করতে পারি সিস্টেমের সাপেক্ষে। এই কারণে হচ্ছে অ্যালুমিনিয়ামটা এখন মানে কপারের সাথে সাথে অ্যালুমিনিয়াম তার জায়গাটা নিয়ে নিচ্ছে। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তারপর দেখেন আমরা যদি এখানে বলি যে ডিফারেন্ট টাইপস অফ অ্যালুমিনিয়াম কন্ডাক্টরস, তার মানে দেখেন আমরা মেইনলি দেখলাম যে কন্ডাক্টরের ম্যাটেরিয়ালস হচ্ছে কি কপার এবং হচ্ছে অ্যালুমিনিয়াম। এখন যেটা হচ্ছে যে এখন আমরা যেটা দেখব যে অ্যালুমিনিয়াম কন্ডাক্টরের মধ্যে বিভিন্ন ডিফারেন্ট টাইপস আমরা দেখব, ডিফারেন্ট টাইপস অফ অ্যালুমিনিয়াম কন্ডাক্টরস। তাহলে প্রথমে যেটা আছে এটা খেয়াল রাখবেন, এটা কিন্তু অ্যালুমিনিয়াম কন্ডাক্টর, এগুলো কিন্তু ক্লাসিফিকেশন অফ অ্যালুমিনিয়াম কন্ডাক্টরস, ঠিক আছে? এগুলো কিন্তু কপারের কন্ডাক্টর না, আমরা এখন অ্যালুমিনিয়াম কন্ডাক্টর নিয়ে আলোচনা করতেছি। তো প্রথমটার মধ্যে যেটা পড়ছে সেটা হচ্ছে এএসি, এর মানে হচ্ছে অল অ্যালুমিনিয়াম, অল অ্যালুমিনিয়াম কন্ডাক্টরস। এএসি মানে হচ্ছে যে অল অ্যালুমিনিয়াম কন্ডাক্টরস। দেন হচ্ছে 2 নাম্বার এএসি, এর মানে হচ্ছে অল অ্যালুমিনিয়াম অ্যালয় কন্ডাক্টরস। দেন হচ্ছে 3 নাম্বার, 3 নাম্বার হচ্ছে এসিএসআর। আমি প্রত্যেকটা হালকা ব্যাখ্যা যাব, সমস্যা নাই, আমি আগে নামগুলো লিখি। এসিএসআর হচ্ছে যে অ্যালুমিনিয়াম কন্ডাক্টর অ্যালয় রেইনফোর্সড, অ্যালুমিনিয়াম কন্ডাক্টর অ্যালয় রেইনফোর্সড। আর এটা হচ্ছে এসিএআর, এসিআর মানে হচ্ছে অ্যালুমিনিয়াম কন্ডাক্টর অ্যালয় রেইনফোর্সড। আচ্ছা, তাহলে ফার্স্ট এটা আমরা খেয়াল করে দেখেন, এএসি, এই প্রথম এ মানে হচ্ছে অল, দেন এটা ইন্ডিকেট করতেছে অ্যালুমিনিয়াম এবং সিটা হচ্ছে কন্ডাক্টর। ঠিক তেমনি ভাবে এই প্রথম এর জন্য অল, দেন অ্যালুমিনিয়াম, দেন অ্যালয়, দেন হচ্ছে কন্ডাক্টরস। এসি হচ্ছে অ্যালুমিনিয়াম কন্ডাক্টর সিলি, এখানে হচ্ছে কি, সরি, এখানে যেটা হয়েছে যে এসিএসআর, এটা হবে কি স্টিল রেইনফোর্সড, এটা অ্যালয় না, এটা হচ্ছে স্টিল। তাহলে দেখেন এসি, এ মানে হচ্ছে অ্যালুমিনিয়াম, সি মানে হচ্ছে কন্ডাক্টর, এস মানে হচ্ছে স্টিল। এখানে একটা খেয়াল রাখবেন, এই এস মানে কিন্তু সিলিকন না, ঠিক আছে? স্টিল, দেন রেইনফোর্সড। আচ্ছা, এখন দেখেন আমি আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে কি যে এই অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রেইনফোর্সড মানে কি, এই কথাটার মানে কি? এখন আপনি একটা ওয়্যারের কথা চিন্তা করেন, একটা ওয়্যার, ঠিক আছে? ধরেন একটা তার, এই পুরোটা হচ্ছে একটা ওয়্যার, ঠিক আছে? তো এরকম হতে পারে যে ধরেন এই পুরাটা, এই যে একটা ওয়্যার, সেই একটা ওয়্যারে জাস্ট আপনার কি হচ্ছে যে একটা কন্ডাক্টরই থাকতে পারে। এটা হচ্ছে আমাদের কন্ডাক্টর এবং এই চারপাশে একটা ইনসুলেশনের লেয়ার দেওয়া আছে ধরেন, তাহলে এটাই হচ্ছে আমাদের এই একটা কন্ডাক্টর, বা এটাকে আমরা বলে থাকি কোর। ঠিক আছে? তাহলে এই পুরোটা মিলে হচ্ছে আমাদের কি একটা ওয়্যার। কিন্তু এইটা যদি এরকম, বাট আমরা কি করি যে এই যে এইরকম যে একটা ওয়্যার, এই ওয়্যারের বদলে যদি ম্যানুফ্যাকচারিং প্রসেসে একটু ডিফারেন্ট ডিফারেন্ট আনা হয়, যে কিরকম, যে ধরেন কি করলাম আমরা, এখানে জাস্ট একটা সিঙ্গেল কোর ছিল, বাট আমরা কি করলাম, একটা কোর থাকলো, এক বা একাধিক কোর থাকতে পারে, সেটা আসলে ম্যানুফ্যাকচারের উপর ডিপেন্ড করতেছে। এবং কি করলাম, তার চারপাশে এই যে ছোট ছোট গুচ্ছ যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে আমরা বলে বলে থাকি স্ট্র্যান্ডস, মানে এটা হচ্ছে স্ট্যান্ডিং একটা কন্ডাক্টর। এই কোরের মধ্যে দিয়েও কারেন্ট প্রবাহিত করে এবং স্ট্র্যান্ডের মধ্যে দিয়েও কারেন্ট প্রবাহিত করে।
এটা হচ্ছে যে আমাদের সেন্ট্রাল কোর, এবং এগুলোকে আমরা বলে থাকি স্ট্র্যান্ডস। এখন দেখেন কারেন্ট ফ্লো করবে কিন্তু আমার এই স্ট্র্যান্ডের মধ্য দিয়েও, আবার সেন্ট্রাল কোরের মধ্য দিয়েও, ঠিক আছে। বাট ইকুয়াল কারেন্ট প্রবাহিত করবে কি করবে না, মানে সমান পরিমাণ কারেন্ট যাবে কি যাবে না, সেটা আমার ভ্যারি করবে। বাট আপনারা এইটুকু আপাতত খেয়াল রাখেন যে আমার কোরের মধ্য দিয়েও কারেন্ট প্রবাহিত করবে এবং স্ট্র্যান্ডের মধ্য দিয়েও কারেন্ট প্রবাহিত করবে। তাহলে এই ওয়্যার এবং এই ওয়্যারের মধ্যে ডিফারেন্সটা কি দেখেন, ম্যানুফ্যাকচারের মধ্যে ডিফারেন্স আছে। এখানে জাস্ট একটা সিঙ্গেল কোর ছিল, বাট আমরা কি করছি যে এখানে আপনার একটা কোর আছে, সাথে আরো কি করা আছে, স্ট্র্যান্ডিং করে আমরা একটা ওয়্যার তৈরি করছি। আর এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমাদের ইনসুলেশনের লেয়ার, এই যে ফাঁকা জায়গাগুলো। তাহলে দেখেন এরকম করলে আসলে কারণটা কি দেখেন, সাপোজ ধরেন এর এই যে আমাদের 1 নাম্বার যে ওয়্যার, এটা ধরেন 1 নাম্বার এবং এটা ধরেন আমাদের 2 নাম্বার। এই 1 নাম্বার যে ওয়্যার, সেই ওয়্যারের এরিয়া ধরেন A1, এবং এই 2 নাম্বার যে কন্ডাক্টর আছে, সেই কন্ডাক্টরে বা ওয়্যার আছে, সেই ওয়্যারের এরিয়া ধরেন A2। এখন আমরা চিন্তা করতেছি কি দেখেন যে এই A1 এবং A2 মানে দুইটা ওয়্যারের ক্ষেত্রফল সেম যদি আমরা বিবেচনা করি, মানে হচ্ছে A1 এবং A2 যদি সেম ক্ষেত্রফল হয়, তাহলে যেটা হয় যে সেম ম্যাটেরিয়ালের ওয়্যারের জন্য এ যে পরিমাণ কারেন্ট ক্যারি করতে পারে, তার চেয়ে বেশি পরিমাণ কারেন্ট আমার এই ওয়্যারটা ক্যারি করতে পারে। তার মানে হচ্ছে কি, আমি যদি স্ট্র্যান্ডিং কন্ডাক্টর ইউজ করি, তাহলে হচ্ছে কি আমার কারেন্ট ক্যাপাসিটির পরিমাণটা বেড়ে যাচ্ছে। তার মানে এ যদি আমার কারেন্ট ক্যারি করতে পারে I1, তাহলে এবং এ যদি আমার কারেন্ট ক্যারি করতে পারে I2, তাহলে এই যা স্ট্র্যান্ডিং করার কারণে হচ্ছে কি আমাদের ওয়্যারের কারেন্ট ক্যাপাসিটি পরিমাণ বেড়ে যাচ্ছে। তার মানে I2 গ্রেটার দেন I1। তার মানে হচ্ছে কি স্ট্যান্ডিং করার ফলে আমরা কি করতে পারতেছি, কারেন্ট ক্যারিং ক্যাপাসিটিটা বাড়াতে পারছি। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তারপর দেখেন আরেকটা যে পয়েন্ট হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের ফ্লেক্সিবিলিটি বাড়াতে পারছি। ফ্লেক্সিবিলিটি, আচ্ছা ফ্লেক্সিবিলিটি কি বোঝাচ্ছে, সেটা হচ্ছে আমাদের যে কন্ডাক্টর গুলো থাকে, যেমন ধরেন আমাদের পোলে তো কন্ডাক্টর গুলো লাগানো থাকে এক পোল থেকে আরেক পোলে। তো এই কন্ডাক্টর গুলা ধরেন কি করে, অনেক ধরনের মেকানিক্যাল স্ট্রেসের সম্মুখীন হয়, ঠিক আছে, এর উপরে অনেক ধরনের মেকানিক্যাল স্ট্রেস পড়ে। তো হয় কি যে ধরেন এরকম একটা তার চিন্তা করেন, এটা একটা তার, আমাদের 1 নাম্বার তার, এবং এটা হচ্ছে আমাদের 2 নাম্বার তার। তাহলে হচ্ছে কি দেখেন এই তারটা আমার সহজে বাঁকানো যায় না, ঠিক আছে। তার মানে কি, এ হচ্ছে আমার তারটা হচ্ছে কি যদি হালকা একটু বেঁকে যায়, তাহলে দেখবেন যে এ ছিঁড়ে যাবে তারটা। বাট এইটার হচ্ছে কি ফ্লেক্সিবিলিটি বেশি, তার মানে হচ্ছে কি নমনীয়তা বেশি, মানে বেঁকে যাবে, মানে রাবারের মতো। যে আপনার ঠিক আছে, মানে অবশ্যই একটা নির্দিষ্ট পর্যায়ে গেলে আপনার কন্ডাক্টর ছিঁড়ে যায়, বাট এর চেয়ে আমার এর নমনীয়তা বেশি। তার মানে এ বেঁকে যেতে পারবে, বাট এর হচ্ছে যে ইজিলি, এর তুলনায় ইজিলি ছিঁড়ে যাবে না। তার মানে এর ফ্লেক্সিবিলিটি বেশি, তার মানে কি স্ট্রেস টলারেট করার ক্ষমতা বেশি আমার এর স্ট্যান্ডিং করার কারণে। তাহলে দেখেন মেইনলি হচ্ছে গিয়ে দুটো, আরো অনেকগুলোই আছে, আমরা যখন আস্তে আস্তে আরো সামনে আগাবো তখন বোঝা যাবে। তার মানে আমরা এখানে কি বললাম, যে স্ট্যান্ডিং করার কারণে মেইনলি দুইটা আমরা বেনিফিট পাই। সেটা হচ্ছে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটিটা বেড়ে যায় স্ট্যান্ডিং করার ফলে, আর এটা হচ্ছে যে ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা বেড়ে যায়, যার ফলে হচ্ছে কি মেকানিক্যাল স্ট্রেস টলারেট করার ক্ষমতা বেড়ে যায়। এতটুকু বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন, এখন আমি চলে আসব এই কন্ডাক্টর গুলোতে। প্রথমে কি বলছে যে অল অ্যালুমিনিয়াম কন্ডাক্টরস, এর মানে হচ্ছে কি দেখেন, এই যে এখানে অনেকগুলা স্ট্র্যান্ডস আছে এবং কোর আছে, সবগুলাই অ্যালুমিনিয়ামের তৈরি, সবগুলাই অ্যালুমিনিয়াম তৈরি। এর মানে হচ্ছে এটা। দেন হচ্ছে কি অল অ্যালুমিনিয়াম অ্যালয় কন্ডাক্টরস, মানে হচ্ছে আমার এখানে প্রত্যেকটা যে স্ট্র্যান্ড আছে এবং কোর আছে, সবগুলো হচ্ছে কি অ্যালুমিনিয়ামের সংকরের তৈরি। অ্যালুমিনিয়ামের সাথে অন্যান্য মেটাল মিক্স করার ফলে একটা সংকর তৈরি হয়, সেই সংকর দ্বারা তৈরি হচ্ছে এই প্রত্যেকটা স্ট্যান্ড এবং হচ্ছে
কোড। দেন আসলাম হচ্ছে এসিএসআর। এসিএসআর মানে কি? এসিএসআর মানে হচ্ছে অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রেইনফোর্সড। ঠিক আছে, অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রেইনফোর্সড। এর মানে হচ্ছে দেখেন, রেইনফোর্সড মানে হচ্ছে কি, রেইনফোর্সডের সাথে আমার কথা হচ্ছে কি স্টিল, স্টিল রেইনফোর্সড। তার মানে আমার যে সেন্ট্রাল যে কোডটা থাকে সেটা এক বা একাধিক হইতে পারে, বাট এখানে আমার একটাই আছে যে সেন্ট্রাল তৈরি করছে যে কোডটা। তাহলে এই সেন্ট্রাল কোডটা আমার হবে স্টিলের তৈরি। সেন্ট্রাল কোডটা আমার হবে স্টিলের তৈরি। এবং তারপর কি বলছে, এবং অ্যালুমিনিয়াম কোড, এবং চারপাশে যে লেয়ার তাহলে কি গুলো তৈরি রেইনফোর্স করছে। বলতে হচ্ছে সেন্ট্রাল কোডকে বোঝাচ্ছে? রেইনফোর্স হচ্ছে সেন্ট্রাল কোর, হ্যাঁ, সেন্ট্রাল যেটা থাকবে সেন্ট্রাল। আমার এখানে দেখেন একটাই সেন্ট্রাল কোর আছে না, আমার এরকমও হইতে পারে একাধিক স্ট্যান্ডিং মিলে আমার সেন্ট্রাল কোর হইতে তৈরি করতে পারে, বাট এখানে আমার একটাই আছে। এখন সেটা কি বলছে, স্টিল রেইনফোর্স। তার মানে এই সেন্ট্রাল যে কোরটা সেটা স্টিলের তৈরি। এবং অ্যালুমিনিয়াম কন্ডাক্টর বলতে বুঝাইছে যে চারপাশে যে লেয়ার গুলা তৈরি করছে সেন্ট্রাল কোরকে ঘিরে, এই যেগুলা, এগুলা প্রত্যেকটা হচ্ছে অ্যালুমিনিয়ামের তৈরি। তাহলে এটা গেল আমাদের এসিএসআর। ঠিক তেমনি ভাবে আমি যদি চিন্তা করি এসিএআর, তাহলে হচ্ছে অ্যালুমিনিয়াম কন্ডাক্টর অ্যালয় রেইনফোর্স। তার মানে এখানে রেইনফোর্সের সাথে কোন কথাটা আছে, অ্যালয়। তার মানে আমার যে সেন্ট্রাল কোর সেটা হচ্ছে আমার অ্যালুমিনিয়ামের অ্যালয় দিয়ে তৈরি। আমাদের চারপাশের লেয়ার যেগুলো তৈরি করবে সেগুলো হচ্ছে কি, যে অ্যালুমিনিয়ামের তৈরি। তাহলে এই চারটা আমরা পড়ে ফেললাম, দেখেন বুঝতে পারছেন? আচ্ছা, যেহেতু কোনো রেসপন্স নাই তার মানে আমি ধরে নিচ্ছি সবাই বুঝতে পারছেন। ওকে, এখন দেখেন, এখন আমরা কিছু একটা কন্ডাক্টরের সিম্বল নিয়ে একটু চিন্তা করি। ধরেন আমার কাছে একটা কন্ডাক্টর আছে যেটাকে আইডেন্টিফাই জন্য বলা হচ্ছে ACSR 24/7। এর মানে কি? এর মানে হচ্ছে যে দেখেন, ACSR মানে হচ্ছে অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রেইনফোর্সড, এবং এখানে বলা আছে 24/7। আচ্ছা, ফার্স্ট আমি একটা ওয়্যার চিন্তা করি, এবং এই এসি তার মানে হচ্ছে অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রেইনফোর্সড, এবং 24/7 এখানকার মধ্যে যেটা বুঝায় যে এই 7 যেটা আছে, এ বুঝায় যে আপনার সেন্ট্রাল কোর যেটা আছে সেটা কয়টা স্ট্র্যান্ড নিয়ে গঠিত হয়েছে। সেন্ট্রাল যে কোর আছে সেটা কয়টা স্ট্র্যান্ড নিয়ে গঠিত হয়েছে। তাহলে এখানে 7 দেওয়া আছে, তার মানে এখানে 7টা স্ট্র্যান্ড মিলে আমার কি হয়েছে, একটা সেন্ট্রাল কোর তৈরি হয়েছে। আর এই সেন্ট্রাল কোরকে ঘিরে যে লেয়ারগুলো আছে সেটা হচ্ছে লেয়ারগুলো, সেটা এক বা একাধিক লেয়ার হইতে পারে, বা সেই লেয়ারগুলোতে কয়টা স্ট্র্যান্ড আছে সেইটার সংখ্যাটা হচ্ছে এটা বোঝাচ্ছে। তাহলে এখানে আমার 24টা স্ট্র্যান্ড আছে, 7টা সেন্ট্রাল, মানে 7টা যে ইয়ে আছে সেন্ট্রাল যে স্ট্র্যান্ড গুলো আছে যেগুলো হচ্ছে আমার সেন্টার তৈরি করছে বা কোর তৈরি করছে, তার চারপাশে হচ্ছে 24টা স্ট্র্যান্ড আছে যেগুলো আমার ওই সেন্টারকে ঘিরে আলাদা একটা লেয়ার তৈরি করতেছে। তো এটা যদি ছবিটা দেখি তাহলে আমরা একটু স্পষ্ট হবে। দেখেন, প্রথমে আমি সেন্ট্রাল কোরটা দেখি যদি, তাহলে এখানে 7টা সেন্ট্রাল কোর, 1 2 3 4 5 6 7। তাহলে দেখেন এই যে 7টা, এটা হচ্ছে আমার সেন্ট্রাল কোর তৈরি করলো, এবং তারপরে চারপাশে ঘিরে থাকবে আমার এই 24টা স্ট্র্যান্ড, এই যেগুলো আমি লাল চিহ্ন দিয়ে দেখাচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10, এরকম এক বা একাধিক লেয়ারে আমার থাকতে পারে, বাট টোটাল থাকবে হচ্ছে 24টা। এই 7টা মানে হচ্ছে যে সেন্ট্রাল যে কোরটা আছে, সেন্ট্রাল যে কোর, সেই সেন্ট্রাল কোরে কয়টা স্ট্র্যান্ড আছে সেটা বোঝায়। আর এই 24টা হচ্ছে যে সেন্ট্রাল কোরকে ঘিরে আমার কয়টা স্ট্র্যান্ড আছে সেটা বোঝায়। তাহলে আমরা যদি একটু পিডিএফটাতে দেখি, এই যে এখানে দেখেন, এখানে যদি আমরা বলি যে 24/7, এবং কন্ডাক্টরটা হচ্ছে ACSR টাইপ,
তাহলে স্যার দেখেন, লাল স্যার লাল কালারটা ইউজ করলে দেখতে মনে হয় সুবিধা হইতো আমাদের। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন আমরা বলতেছি ACS স্যার, এখন দেখা যায়। জি স্যার। আচ্ছা এখানে আমরা বলতেছি কত, 24/7। তাহলে দেখেন ACSR 24/7, তার মানে হচ্ছে কি এই সেন্ট্রাল যে কোডটা থাকবে সেই সেন্ট্রাল কোডে কয়টা স্ট্র্যান্ড থাকবে, 7টা। তাহলে আপনি গুণে দেখেন এখানে 7টা আছে কিনা, তাহলে এখানে 1 2, এটা হচ্ছে 3 4 5 6 এবং এটা হচ্ছে কত, 7। ঠিক আছে, মিলছে, এখানে 7টা স্ট্র্যান্ড আছে এবং যেটা আমার সেন্ট্রাল কোড তৈরি করছে, তাহলে মানে এই 7টা মিলে আমরা একটা সেন্ট্রাল কোড তৈরি করছে। ওকে, দেখেন কি বলছে, 24, তার মানে এই সেন্ট্রাল কোডকে ঘিরে আমার 24টা স্ট্র্যান্ড থাকবে। ঠিক আছে, 24টা স্ট্র্যান্ড থাকবে এবং সেটা এক বা একাধিক লেয়ারে থাকতে পারে। তবে এখানে আছে আমাদের কয়টা লেয়ার, এই যে দেখেন এটা হচ্ছে একটা লেয়ার এবং এখানে হচ্ছে আরেকটা লেয়ার। তাহলে আমাদের যে 24টা স্ট্র্যান্ড আছে সেটা হচ্ছে এই দুইটা লেয়ারে সমন্বয় তৈরি। তাহলে এখানে দেখেন 24টা আছে, এখানে এখান থেকে যদি আপনি স্টার্ট করা গোনা শুরু করেন, তাহলে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে প্রথম লেয়ারে আছে 9টা। দেন এখান থেকে আবার স্টার্ট করেন 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24, তাহলে আমার টোটালি 24টা আছে। এই যে সেই 24টা এই দুইটা লেয়ারে ভাগ করা আছে, এই একটা লেয়ার এবং এই একটা লেয়ার, এবং টোটাল যে দুইটা লেয়ারের যে টোটাল যে স্ট্র্যান্ড সেটা হচ্ছে আমার 24টা। আর তাহলে ACSR যদি বলা থাকে তাহলে এর মানে এটা বুঝাবে যে দেখেন যে সেন্টারে আছে কয়টা, 7টা, তাহলে এই 7টা যেটা স্ট্র্যান্ড সেটা আমার কিসের তৈরি হবে, স্টিলের, এবং বাকি যে 24টা স্ট্র্যান্ড আছে সেন্ট্রাল কোরকে ঘিরে সেটা আমার কি ম্যাটেরিয়ালে তৈরি হবে, সেটা হবে যে অ্যালুমিনিয়াম। এই যে এগুলা প্রত্যেকটা হবে অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, আর এখানে যেটা আমরা বলতেছি সেন্টার, সেগুলো প্রত্যেকটা হবে স্টিলের তৈরি। বুঝতে পারছেন? স্যার হ্যাঁ বলেন। স্যার আমাদের যে সেন্ট্রালের যে স্যার 7টা স্যার সেখানে কি স্যার লেয়ার 2টা হবে তাহলে? না, এটা এটা ইচ্ছা, মানে একটা একটা লেয়ারও হইতে পারে, দুইটা লেয়ারও হইতে পারে। আমি বললাম তো যে এক বা একাধিক লেয়ার, সেটা ম্যানুফ্যাকচারার ডিফাইন করবে। ঠিক আছে, বাট আমাদের মেইন কনসার্নটা হবে যে 7টা আছে কিনা। বুঝতে পারছেন? স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। স্যার এই যে লেয়ার যে দুইটা হলো, এই দুইটাকে আমরা বোঝার কোনো উপায় আছে কিনা, যে আমার যে 24টা স্ট্রে আছে আমার লেয়ারের মধ্যে, সেই লেয়ার যে মানে 24টা স্ট্র্যান্ড যে হচ্ছে দুইটা লেয়ারে বিন্যস্ত আছে, এই এই লেয়ারটার মানে বোঝার কোনো উপায় আছে কিনা? না, আপনি এখানে সিম্বল দেখে বুঝতে পারবেন না কয়টা লেয়ারে আছে। ঠিক আছে, এই সিম্বলটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন না, বুঝতে পেরেছি স্যার। এটা বোঝার কোনো উপায় নেই। তাহলে দেখেন এটা ACSR 24/7 মানে হচ্ছে এটা। এখন আমি যদি শুধু বলে দেই যে আমার কাছে, বললাম যে আমার কাছে একটা কন্ডাক্টর আছে সেটা হচ্ছে 24/7, তাহলে জাস্ট এতটুকু বলতে পারবেন যে আমার, কোর আছে 7টা, কোরে স্ট্যান্ড আছে 7টা, আর হচ্ছে 24টা হচ্ছে লেয়ার। হ্যাঁ আপনি জাস্ট এটা বুঝতে পারবেন যে আপনার হচ্ছে এখানে, 1 মিনিট, লেখাটা চলে গেছে। আমি যদি শুধু বলি যে 24/7, তাহলে আপনি শুধুমাত্র এটা বলতে পারবেন যে আমি কোনো কিছু বললাম না, জাস্ট বললাম আমার কাছে একটা ওয়্যার আছে, সেই ওয়্যারটাকে আমরা আইডেন্টিফাই করতেছি 24/7 দিয়ে। তার মানে আপনার হচ্ছে সেন্ট্রালে যে করে সেখানে আপনার 7টা স্ট্র্যান্ড থাকবে এবং যে চারপাশে যে একটা সেন্ট্রাল কোরকে ঘিরে যে আপনার একটা 24টা স্ট্র্যান্ড মিলে হচ্ছে লেয়ার তৈরি করবে, ঘিরে থাকবে আর কি। কিন্তু এই যে ম্যাটেরিয়াল গুলা, এই সেন্ট্রাল যে স্ট্র্যান্ড, সেগুলো কি ম্যাটেরিয়াল দ্বারা তৈরি, বা তার চারপাশকে ঘিরে যে স্ট্র্যান্ড আছে সেগুলো কি ম্যাটেরিয়ালে তৈরি, সেগুলো আপনি বলতে পারবেন না। বাট আমি যদি বলে দেই এইভাবে, 24 এরকম, এখন আমি যদি বলে দিই এইভাবে যে 24 AL/7 ST, তার মানে হচ্ছে কি দেখেন
এটা মানে তো আমরা জানি এই এসটি মানে হচ্ছে স্টিল, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে এই যে আমাদের যে সেন্ট্রালে যে স্ট্যান্ড গুলো কোরটা আছে, হচ্ছে স্টিলের তৈরি। হ্যাঁ এই সেন্ট্রালে যে স্টিলটা, সেন্টারে যে আমার স্ট্যান্ড গুলো আছে সেগুলো প্রত্যেকটা স্ট্যান্ড আমার হচ্ছে স্টিলের তৈরি, এবং তার চারপাশে যে একটা লেয়ার আছে স্ট্যান্ডের সেগুলো আমার হচ্ছে অ্যালুমিনিয়ামের তৈরি। তাহলে সেক্ষেত্রে আমরা কোন ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি হয়েছে সেগুলো আমরা বলতে পারবো। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখেন আমরা এতটুকু পড়ে ফেললাম। এখানে হচ্ছে যে আমাদের কন্ডাক্টরের কথাবার্তা বলে ফেলছি, এবং হচ্ছে আমরা বলে স্যার হ্যাঁ আমার বলেন। একটা কোশ্চেন স্যার, আপনি এটার ক্ষেত্রে যে বললেন যে স্টিল আর হচ্ছে অ্যালুমিনিয়াম, তো এখানে যদি হচ্ছে ACAR হয় তাহলে হচ্ছে অ্যালুমিনিয়াম কন্ডাক্টর অ্যালয় রেনফোর্সড, তাহলে হচ্ছে এটার ক্ষেত্রে কিভাবে বুঝবো? এসিএআর, জি স্যার। তাহলে এখানে 24/7 দিলে তো আপনি ঠিকই বুঝতে পারবেন। 7টা না মানে স্যার, হচ্ছে, ACAR যদি না দেওয়া থাকে এরকম বলতে পারে যে এটা যে মানে কিভাবে বোঝা যাবে আর কি অ্যালুমিনিয়াম ওই যে বললাম যে আপনার যদি শুধু কোনো কিছু বলে না দেওয়া থাকে, যদি শুধুমাত্র এই সিম্বল দেওয়া থাকে তাহলে তো আপনি বুঝতে পারবেন না। বাট এখানে সাথে যদি আমি লিখে দিই অ্যালুমিনিয়াম, আর সাথে যদি আমি স্টিল লিখে দিই তাহলে তো বুঝতে পারবেন যে কোন ম্যাটেরিয়ালের তৈরি, তাছাড়া বুঝতে পারবেন না। বাট এইভাবে যদি আমি এখানে না বলে দিয়ে আমি যদি বলে দেই যে ওয়্যারটা হচ্ছে ACAR, তাহলে তো আপনারা বুঝতে পারবেন, তাই না? স্যার জি ACAR স্যার। দিয়ে, স্যার ACAR দিয়ে মানে মাঝখানের ইয়াটাও অ্যালুমিনিয়ামের, আবার সাইডের গুলাও অ্যালুমিনিয়ামের, এটা বোঝাবে। এটা হচ্ছে যে হ্যাঁ, এটা হচ্ছে ACAR মানে কি আমি একটু আগে বলছি, দেখেন এসিআর মানে কি, অ্যালুমিনিয়াম কন্ডাক্টর নাকি অ্যালয় রিনফোর্স নাকি, নাকি অন্য কিছু বলেন। জি স্যার, অ্যালুমিনিয়াম কন্ডাক্টর অ্যালয় হ্যাঁ, রেনফোর্স। হ্যাঁ এই যে দেখেন অ্যালুমিনিয়াম কন্ডাক্টর অ্যালয় রিনফোর্স, তার মানে আমার মাঝখানে যেটা সেটা অ্যালুমিনিয়ামের অ্যালয় দিয়ে তৈরি, ঠিক আছে। তার মানে এখানে শুধু অ্যালুমিনিয়াম না, অ্যালুমিনিয়ামের সংকর, তার মানে সংকর মানে কি আমরা জানি যে অ্যালুমিনিয়ামের সাথে অন্যান্য ধাতু মিক্স করে একটা সংকর তৈরি করা হয়, তাই না? সেই সংকর দ্বারা তৈরি এই আমার সেন্টারটা। আর চারপাশের যে লেয়ার গুলা থাকবে সেই লেয়ারের যে স্ট্র্যান্ড, সেই স্ট্র্যান্ড গুলা আমার হচ্ছে অ্যালুমিনিয়ামের তৈরি। বুঝেছে? জি স্যার। আচ্ছা তাহলে দেখেন আমরা হচ্ছে কন্ডাক্টর সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে গেছি। তাহলে আমরা নেক্সট যে টপিকে যাব দেখেন সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। দেন রেজিস্ট্যান্স টপিকটা পড়া পরে আজকে আমরা জাস্ট পড়বো হচ্ছে ইন্ডাকটেন্সের বেসিক ধারণা। তো এই স্যার, হ্যাঁ বলেন। স্যার এখানে একটা কোশ্চেন ছিল আপনার। আপনি যে আমাদের এই যে বললেন যে আমাদের কপারের থেকে অ্যালুমিনিয়ামটা বেশি ইউজ করা হচ্ছে, কিন্তু এখন হচ্ছে বাসা বাড়িতে কপারটাই বেশি না ইউজ আমি করা হচ্ছে। অ্যালুমিনিয়াম আমি বলি নাই যে অ্যালুমিনিয়াম কপার থেকে অ্যালুমিনিয়ামটা বেশি ইউজ করা হচ্ছে, আমি বলছি যে অ্যালুমিনিয়াম, সুবিধাগুলো বলছেন আর কি। হ্যাঁ অ্যালুমিনিয়ামটা এখন কপারের সাথে সাথে ইউজ করা হচ্ছে, বলিনি যে বেশি ইউজ করা হচ্ছে। আচ্ছা, মানে সুবিধাগুলো বলছেন, তো হ্যাঁ সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কপারের থেকে অ্যালুমিনিয়ামের সুবিধাটাই বেশি। তো এখন হচ্ছে বাসা বাড়িতে কপার তাহলে ব্যবহার করা হচ্ছে কেন? কপার কার সুবিধা বেশি? অ্যালুমিনিয়ামের। কপার থেকে অ্যালুমিনিয়ামের সুবিধা বেশি। আচ্ছা এখানে আমি কি বলছি দেখেন, যে আপনার অ্যালুমিনিয়ামটা আমি বলছি হালকা এবং কস্ট কম, তাই না? জি কিন্তু স্যার। অন দা আদার হ্যান্ড আমি কি বলছি যে কপারের আমার কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি বেশি না? জি হ্যাঁ, এখন ধরেন আপনার একটা সিস্টেম লাগবে, যে সিস্টেমে আপনি কি করবেন এটা অ্যাপ্লিকেশন বেসিসের উপর নির্ভর করে, এবং সেই সিস্টেমে আপনি কস্টটা নেগলেক্ট করতেছেন। তো কস্টের ব্যাপারটাও ঠিক আছে, আমার কস্ট বেশি লাগুক কিন্তু আমার এটা কারেন্ট কিন্তু ক্যাপাসিটি বেশি থাকো, তো সেক্ষেত্রে আপনি কি ইউজ করবেন? অবশ্যই কপার। জি আর যদি আপনি মনে করেন না কস্টটাও আমি চিন্তা করব কিন্তু আমার একটু ক্যাপাসিটি কম হোক সমস্যা নাই, বাট আমি একটু কস্টটা চিন্তা করব, আমার কাছে এত টাকা নাই, তাহলে সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? অ্যালুমিনিয়াম, তাই না? জি এটা অ্যাপ্লিকেশনের উপর নির্ভর করবে আপনি কোন অ্যাপ্লিকেশন বেসিসে এটা ইউজ করতে যাচ্ছেন। ওকে স্যার। ওকে আচ্ছা তাহলে আমরা এখন নেক্সট টপিকে যাই, সেটা হচ্ছে কি রেজিস্ট্যান্স। তো এই রেজিস্ট্যান্স যাওয়ার আগে এখানে হচ্ছে আমাদের একটু জেনারেশন এবং ট্রান্সমিশনের কথাটা একটু বলা লাগবে। আচ্ছা ফার্স্টে এটা আমি আপনাদেরকে একটা ওভারঅল একটা সিস্টেম বলি, যে ধরেন যে জেনারেশন হচ্ছে, ঠিক আছে, এটা পাওয়ার প্ল্যান্ট হচ্ছে আমাদের জেনারেশন ইউনিট আর কি। তাহলে পাওয়ার প্ল্যান্ট কি করতেছে,
আমার পাওয়ার জেনারেট করতেছে, এবং সেখানে যে আমার ভোল্টেজ এবং কারেন্ট যে জেনারেশনটা হচ্ছে সেটা কিন্তু আমার অনেক বেশি, ঠিক আছে, অনেক হাই রেঞ্জের ভোল্টেজ থাকে এবং কারেন্ট থাকে। এখন জেনারেশন ইউনিট থাকে বা পাওয়ার প্ল্যান্ট যেটাকে আমরা বলতেছি জেনারেটিং ইউনিট। এখন জেনারেটিং ইউনিট কি করলো, যে পাওয়ারটা সে প্রডিউস করলো, এখন সেখানে আমার কি ভোল্টেজের পরিমাণও বেশি থাকে, কারেন্টের পরিমাণও বেশি থাকে। এখন এটাকে কি করবে, সে তো কি করবে, যে যে পাওয়ারটা জেনারেট করছে সেটা নিয়ে তো আমার বসে থেকে লাভ নাই, সে কি করবে, ট্রান্সমিট করবে। তো ট্রান্সমিট করার জন্য কি করবে, এটা ধরেন টাওয়ার আছে, এই টাওয়ারের সাথে আমার কানেকশন দিতে হবে, তাই না? টাওয়ারের সাথে কানেকশন দিয়ে দেন ট্রান্সমিশন লাইনে কি করবে, যেটা হচ্ছে ট্রান্সমিশন লাইন, এই পাওয়ার যেটা জেনারেশন হচ্ছে সেটা আমরা টাওয়ারের সাথে বা গ্রিডের সাথে কানেক্ট দিলাম, দেন হচ্ছে কি করলো, সে ট্রান্সমিট করে দিচ্ছে, এটা হচ্ছে আমাদের ট্রান্সমিশন লাইন। এখন একটা জিনিস চিন্তা করেন, যে আমরা যে যে ট্রান্সমিশন লাইন যেগুলো বলতেছি, ট্রান্সমিশন লাইনে হচ্ছে যে কন্ডাক্টর থাকে, এবং এই ট্রান্সমিশন যে লাইনগুলো সেগুলো কিন্তু আমার অনেক লেন্দি, তাই না, অনেক লেন্দি। এখন ওইখানে যে আমরা কন্ডাক্টর গুলো ব্যবহার করতেছি, এই কন্ডাক্টর গুলো কিন্তু একদম রেজিস্ট্যান্স ফ্রি না, কিছু না কিছু হইলেও আমার কি আছে, রেজিস্টিভিটি আছে, তাই না? জি একদম রেজিস্ট্যান্স ফ্রি কোনো কিছু নাই এই দুনিয়ায়। তো রেজিস্ট্যান্স ফ্রি বলে আমরা আইডিয়াল কেস বোঝানোর জন্য, তো ধর এই যে কন্ডাক্টর গুলো আমরা ইউজ করছি ট্রান্সমিশন লাইনে, যেগুলো অনেক লেন্দি, তো সেগুলোর আমার কিছু না কিছু রেজিস্ট্যান্স আছে, তো আমরা ধরতেছি সেই রেজিস্ট্যান্সটা হচ্ছে আর। আচ্ছা, এখন দেখেন এই কন্ডাক্টরের মধ্য দিয়ে যদি আমার আই পরিমাণ কারেন্ট যায় এবং কন্ডাক্টরের রেজিস্ট্যান্স যদি আর হয়, তাহলে এই রেজিস্ট্যান্স আর এর কারণে আমার কন্ডাক্টরে একটা লস হইতে থাকে, যেটা আমার হিট আকারে, সেই হিট আকারে লসটা প্রডিউস হয়। তাহলে সেই হিট লসটা হচ্ছে আপনার আই স্কোয়ার আর আকারে হয়, ঠিক আছে, হিট লস সেটা হচ্ছে আই স্কোয়ার আর আকারে। এখন দেখেন আমি যে জেনারেশনটা করতেছি সেটা হচ্ছে কি, এখন ধরেন কি করব, এখানে জেনারেশন করা, এই জেনারেশন থেকে গ্রিডে সাপ্লাই দেওয়ার আগে একটা ট্রান্সফর্মার ইউজ করা হয়, বা ট্রান্সমিশন লাইনে ট্রান্সমিট করার আগে একটা ট্রান্সফর্মার আমরা ইউজ করি, এটাকে ধরেন ট্রান্সফর্মার। তো এই ট্রান্সফর্মারটা আমরা জানি কত রকমের হইতে পারে, দুই রকম, তাই না, মেইনলি। অনেক রকম, অনেক ভাগ করে আমরা ট্রান্সফর্মারকে অনেক প্রপার্টিজে ভাগ করতে পারি, বাট আমরা নর্মালি যেটা করব, টার্ন সংখ্যার উপর ভিত্তি করে যদি আমরা ট্রান্সফর্মারকে ভাগ করতে যাই, তাহলে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফর্মার, আর একটা হচ্ছে কি স্টেপ ডাউন, তাই না? একটা হচ্ছে স্টেপ আপ আর একটা হচ্ছে স্টেপ ডাউন। ডাউন। আচ্ছা, এখন দেখেন এই স্টেপ আপ ট্রান্সফর্মার মানে হচ্ছে যে আপনার ভোল্টেজটাকে, সে মানে প্রাইমারি সাইডে যে Up করবে। ভোল্টেজটা, তার চেয়ে আমার ভোল্টেজটা বেশি থাকবে সেকেন্ডারি সাইডে, তাই না? এটার মানে হচ্ছে আমার স্টেপ আপ জি। ট্রান্সফর্মার। আর স্টেপ ডাউন ট্রান্সফর্মার মানে হচ্ছে যে আপনি প্রাইমারি সাইডে যে ভোল্টেজটা দিবেন তার চেয়ে কম ভোল্টেজ পাবেন আপনি ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডে। আচ্ছা, এখন দেখেন এখানে আমরা কোন ট্রান্সফরমার ইউজ করব, স্টেপ আপ না স্টেপ ডাউন? স্টেপ ডাউন। এখানে স্টেপ আপ। এখানে আমরা স্টেপ আপ স্যার। এখানে আমরা যে ট্রান্সফরমারটা ইউজ করব সেটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার। কারণ কি, দেখেন আমি যে জেনারেশনটা করতেছি সেটা হচ্ছে যে পাওয়ার প্ল্যান্টে যে জেনারেশনটা হচ্ছে সেখানে আমার ভোল্টেজ বেশি এবং কারেন্ট বেশি। এখন আমি যদি এখানে স্টেপ ডাউন ট্রান্সফরমার ইউজ করি, তার মানে হচ্ছে কি ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডে আমার কি হবে, ভোল্টেজটা কমে কারেন্ট যাবে। বেড়ে যাবে। ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডে আমার ভোল্টেজটা কমে যাবে। তো যেহেতু ট্রান্সফরমারের প্রাইমারি এবং সেকেন্ডারি সাইডে আমার পাওয়ার কনস্ট্যান্ট Powerful। থাকে, যার ফলে হবে কি আমার যদি ভোল্টেজটা কমে যায় তো পাওয়ারটাকে কনস্ট্যান্ট রাখার জন্য কি হবে, কারেন্টটা বেড়ে কারেন্ট যাবে। বেড়ে যাবে। এখন কারেন্ট বেড়ে যাবে সেকেন্ডারি সাইডে, তার মানে তার মানে এখান থেকে আমার এই সেকেন্ডারি সাইড থেকে আমার হচ্ছে কি করতে হবে, ট্রান্সমিশন লাইনে কারেন্ট যাচ্ছে। তাহলে এখানে যদি আমার কারেন্ট বেড়ে যায়, তাহলে দেখেন এই ট্রান্সমিশন লাইন দিয়ে আমার কারেন্টের পরিমাণ বেড়ে গেছে, তাইলে আমার যে হিট লসটা সেটা কি বেড়ে যাবে না? কারণ আমার যে লস হচ্ছে সেটা ইজ প্রপোর্শনাল টু, নট অনলি প্রপোর্শনাল টু দা আই, এটা কি স্কোয়ার আকারে, তাই না? জি। তার মানে লসটা আমার দেখেন অনেক কারেন্টের বেশি। স্কোয়ার আকারে প্রপোর্শনাল, কিন্তু তার মানে আমার সামান্য পরিমাণ যদি কারেন্ট বেড়ে যায় তাহলে আমার লসটা হিউজ হবে।
তাহলে এই কারেন্ট যদি বেশি থাকে তাহলে আমার তারের মধ্য দিয়ে লস হবে অনেক বেশি, যার ফলে আমি জেনারেশন সাইডে জেনটা করতেছি, আলটিমেটলি রিসিভিং সাইডে সে পাওয়ারটা পাবো না, অনেক কম পাওয়ার পাবো। বুঝা গেছে? এই কারণে কি করা হয় যে একটা স্টেপ আপ ট্রান্সফরমার আমরা ইউজ করি, যার ফলে কি করা হয় যে ভোল্টেজটা এখানে বেড়ে যায়, ভোল্টেজটা বেড়ে গেলে কারেন্ট আলটিমেটলি কারেন্টটা কমে যায় ট্রান্সফরমারের ক্ষেত্রে। তো যদি আমরা এখানে কম কারেন্ট প্রবাহিত করে, যার ফলে হচ্ছে কি হিট লসটা আমরা যথাসম্ভব কম রাখতে পারি, যার ফলে লসটা কম হওয়ার কারণে আলটিমেটলি যে পরিমাণ পাওয়ারটা জেনারেট হচ্ছে সেই পরিমাণ পাওয়ারটা আমরা রিসিভিং এন্ডে পেতে পারি। দেখেন এতটুকু কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে যে দেখেন এইটাই হচ্ছে আমাদের কথা। তাহলে এইটা হচ্ছে যে এখন যখন ডিস্ট্রিবিউশন সাইড, আমরা একটা ট্রান্সমিশন সাইডের কথা বললাম, এবং ডিস্ট্রিবিউশন সাইডে কি করা হয় যে ডিস্ট্রিবিউট করার আগে কি করা হয়, এই ধরেন আপনার এখানে তো অনেক ধরনের আপনার কি থাকে, এটাকে কি বলে দাঁড়ান, সাবস্টেশন থাকে তাই না? আমরা কিন্তু অনেক ধরনের সাবস্টেশন জানি, অনেক রকমেরই সাবস্টেশন থাকে, ফ্রিকোয়েন্সি সাবস্টেশন আছে, কনভার্টিং সাবস্টেশন আছে, আন্ডারগ্রাউন্ড সাবস্টেশন আছে, স্টেপ আপ আপনার এরকম ভোল্টেজ আপ অ্যান্ড ডাউন এরকম সাবস্টেশন থাকে। তো যাই হোক না কেন, তো ওই সাবস্টেশনে কি করা হয়, এইসব প্যারামিটারস গুলোকে মনিটরিং করা হয়, এবং আমার যে কাজের জন্য দরকার কোনোভাবে যদি প্যারামিটারস গুলো ডেভিয়েটেড হয়, তাহলে সাবস্টেশন গুলো কি করে ওদের আন্ডারে ওই প্যারামিটারস গুলোকে তারা ঠিক করে ফেলে, মানে সংশোধন করে। এখন ধরেন ডিস্ট্রিবিউশন সাইডে আমরা যে লোডগুলো ইউজ করি, সেই এখন ট্রান্সমিশনে যে ভোল্টেজ গুলো থাকে ধরেন সেগুলো হচ্ছে 11 কেবির মতো, ক্ষেত্র বিশেষে এর চেয়ে একটু কম থাকতে পারে, আবার এর চেয়ে একটু বেশি থাকতে পারে, বাট আলটিমেটলি কেভি রেঞ্জেরই হয়। তো এখন যদি কেভি রেঞ্জের হয় ভোল্টেজ গুলো ট্রান্সমিশন লাইনে, এখন আপনি ডিস্ট্রিবিউশন সাইডে যে লোডগুলো আছে ওগুলাই তো আমরা চালাবো তাই না, যে আমাদের মোবাইল বা ল্যাপটপ যেগুলো আমরা হচ্ছে রিসিভ করবো, কনজিউমার আমরা তাই না? তো যেগুলো হচ্ছে আমাদের লোডগুলা চলবে, এখন এই যে লোডগুলা কি এত পরিমাণ ভোল্টেজ নিতে পারবে? কখনোই না। হ্যাঁ, এই ভোল্টেজ গুলা এত পরিমাণ ভোল্টেজ নিতে পারবে না। আমাদের ল্যাপটপ বা মোবাইল যাই বলেন না কেন, বা ফ্যান আছে যেগুলো লাইট, এ কখনোই এত পরিমাণ ভোল্টেজ নিতে পারবে না। আপনি যদি একটা লাইট কিনে আনেন দেখবেন ওখানে একটা ভোল্টেজ লেখা থাকে, ঠিক আছে? ওই ভোল্টেজটা একটু খেয়াল করে দেখবেন, ওগুলা এর চেয়ে বেশি, এর মানে হচ্ছে যে ওর চেয়ে বেশি ভোল্টেজে গেলে এর হচ্ছে এফিসিয়েন্সিটা ডিটেরিয়েট করবে। এর সবচেয়ে ওই বেশি উজ্জ্বলতা কখন আসবে ওই লাইটের, যে পরিমাণ ভোল্টেজটা ওইখানে দেওয়া আছে, ওই ভোল্টেজে যদি আপনি লাইটকে চালনা করেন তাহলে ওই ভোল্টেজে আপনার লাইটটা সবচেয়ে বেশি উজ্জ্বল ভাবে জ্বলবে। এর চেয়ে কম অথবা বেশি হইলে লাইটের এফিসিয়েন্সি কমে যাবে। যাই হোক, তো এত বেশি পরিমাণ ভোল্টেজ কখনোই আমাদের লোড সাইডে লাগে না। তো যার কারণে হচ্ছে কি করা হয়, আমরা ওই ডিস্ট্রিবিউটেড, স্টেপ ডাউন। হ্যাঁ, যার ফলে হচ্ছে কি আমাদের বাসা বাড়িতে দেওয়ার আগে কি করা হয়, ভোল্টেজ গুলোকে একটা স্টেপ ডাউন ট্রান্সফরমারের মাধ্যমে কানেক্ট করে দেওয়া হয়। তাহলে স্টেপ ডাউন ট্রান্সফরমারটা কি করে, যে ভোল্টেজটা কি স্টেপ ডাউন কি করে, ভোল্টেজটা কমায় ফেলে তাই না? তাহলে ভোল্টেজটা কমাই দিল, এরপর হচ্ছে আমাদের বাসা বাড়িতে যায় এবং সেখান থেকে আমরা ওই লোডগুলা চালাই। তাহলে স্টেপ আপ ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার কোথায় ইউজ করা হয় এটা আমি বললাম আর কি, বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন যে মেইনলি হচ্ছে যে এই আর রেজিস্ট্যান্সের কারণে কন্ডাক্টরের মধ্যে একটা রেজিস্টিভিটি কাজ করে, যে রেজিস্টিভিটির কারণে হচ্ছে কি আমার তার ট্রান্সমিশন লাইনে একটা লস হয় হিট আকারে। সেই হিটটা আমার কমানোর জন্যই হচ্ছে আমরা কি করি, হিট লসটা কমানোর জন্য হচ্ছে কি আমরা স্টেপ আপ ভোল্ট ট্রান্সফরমারটা ইউজ করি। তো দেখেন আই স্কোয়ার আর যদি হয় আমার পাওয়ার লস বা হিট লস যেটাই বলি না কেন, তাহলে আর যদি বের করতে চাই আর কি হবে, আই স্কয়ার দিয়ে ভাগ করলে কি? হ্যাঁ, যেমন আমি আপনাদেরকে বলি যে এখানে হচ্ছে আমরা বলছি যে আই স্কোয়ার আর হচ্ছে আপনার আর লস, হিট লস যেটা তাহলে এখান থেকে যদি আমরা আর বের করতে যাই তাহলে আর কত হবে, আর হবে লস আপনার ডিভাইডেড আই স্কয়ার, আই স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে কত, লস সরি লস ডিভাইডেড ডিভাইডেড বাই আর স্কোয়ার, তাই তো? লস ডিভাইডেড বাই আর স্কোয়ার, আই স্কয়ার। আই স্কোয়ার স্যার। আই স্কয়ার স্যার। হ্যাঁ হ্যাঁ আই স্কোয়ারই বলছি, যাই হোক আমরা হয়তো আর স্কোয়ারও বলতে পারি, লস বা আই স্কোয়ার, ঠিক আছে? এখন দেখেন এখানে যদি এসি কারেন্ট হয়, এই যে এখানে মোটরলাস কেন ইউজ করছে, যদি এসি কারেন্ট হয় তাহলে সেক্ষেত্রে আমরা জাস্ট ওই
এসি কারেন্টের যে ম্যাগনিটিউডটা আছে সেটা আমরা কনসিডারেশনে আনবো। আমরা যদি এসি চিন্তা করি, এসিতে কি থাকে, একটা অ্যাঙ্গেল থাকে এবং ম্যাগনিটিউড থাকে না। জি জি যেমন যেমন ধরেন যে আমি যদি একটা এসি কারেন্টের কথা বলি, সাপোজ ধরেন আই ইকুয়ালস টু 40 at an angle of 30 ডিগ্রি, তাই না? তাহলে এখানে জি। ম্যাগনিটিউড কোনটা? 40 40টা ম্যাগনিটিউড 40 স্যার 40 না 30? 40 আচ্ছা 40, তাহলে এখানে হচ্ছে আমার ম্যাগনিটিউড হচ্ছে 40, তার মানে মডুলাস অফ আই কত? স্যার 40 তাহলে মডুলাস অফ আই, এই জন্য এটা বলা হয়েছে যদি এসি কারেন্ট হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা জাস্ট ম্যাগনিটিউডটা আমাদের কনসিডারেশনে আসবে, ঠিক আছে, অ্যাঙ্গেলটা আসবে না। আর এখানে অ্যাঙ্গেল হচ্ছে কত, বা ফেজ যেটাকে আমরা বলি ফেজ অ্যাঙ্গেল, সেটা হচ্ছে 30 30 ডিগ্রি। ওকে, আচ্ছা এখন দেখেন, এখন আমরা যেটা হচ্ছে যে ইন্ডাকটেন্স, এই জিনিসটা আমাদের একটু ভালো করে বুঝতে হবে। ইন্ডাকটেন্সের আমি বেসিক গুলো বলে দিচ্ছি, আর আজকে ক্লাস পর্যন্ত যা পড়েছে সেগুলো প্রতিদিন পড়বেন, ঠিক আছে, না হলে নেক্সট ক্লাসে বুঝতে পারবেন না আর কি। নেক্সট ক্লাসে আমরা ইন্ডাকটেন্সের বিস্তারিত ক্যালকুলেশনে যাব। তো দেখেন যে ইন্ডাকটেন্সের যে বেসিক যে সূত্রটা দেওয়া আছে এখানে, সেটা একটু ভালো করে খেয়াল করেন। ইন্ডাকটেন্সের এটা হচ্ছে বেসিক সূত্র, যেটাকে বলা হচ্ছে এল, মানে হচ্ছে ইন্ডাকটেন্স ইকুয়ালস টু, এই সিম্বলটার নাম কি বলতে পারবেন কেউ? এটা তো ফাই এটা সাই, শাই ফাই হচ্ছে এটা। শাই হ্যান্ড আচ্ছা, দেন হচ্ছে সাই ডিভাইডেড বাই হচ্ছে কত, আই আই, ঠিক আছে, সাই ডিভাইডেড বাই হচ্ছে আই। তাহলে এল মানে হচ্ছে আমাদের ইন্ডাকটেন্স, এবং এই সাই মানে হচ্ছে ফ্লাক্স লিঙ্কেজ। এখানে দেখেন কথাটা লেখা আছে ফ্লাক্স লিঙ্কেজ, আপাতত এই টার্মগুলো জানেন, আমি একটু বিস্তারিত দেখাবো আমি। এখানে সাই মানে হচ্ছে ফ্লাক্স লিঙ্কেজ, আর আই মানে হচ্ছে আমার যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। ওকে, তাহলে আমরা একটু হোয়াইট বোর্ডে যাই। তাহলে দেখেন, সাপোজ ধরেন আমার কাছে একটা কন্ডাক্টর আছে, আচ্ছা এটা হচ্ছে একটা কন্ডাক্টর, এবং এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে সাপোজ ধরেন এসি কারেন্ট ফ্লো করতেছে। আমি বলে দিলাম যে যে কারেন্টটা ফ্লো করতেছে সেটা হচ্ছে এসি, এসি কারেন্ট ফ্লো করছে। তাহলে ধরেন এই কারেন্টটা হচ্ছে আই, এখন এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে এসি কারেন্ট প্রবাহিত হচ্ছে, এবং যার ম্যাগনিটিউড হচ্ছে আই। তাহলে ধরেন এসি যে কারেন্ট আমি বলতেছি, তাহলে আমরা যদি এই কারেন্টের একটা গ্রাফ আঁকি, এবং যার ওয়াই এক্সিসে থাকবে আমার হচ্ছে ম্যাগনিটিউড কারেন্টের জন্য, এবং এক্স এক্সিসে থাকবে হচ্ছে আমার সময়, আর এইদিকে হচ্ছে যে আমার ভ্যালু থাকবে মানে ম্যাগনিটিউড। তাহলে আমার এর গ্রাফের প্লটটা যদি আমি করি তাহলে কিরকম হবে, এরকম না? এসির জন্য এটা কারেন্ট। জি স্যার আচ্ছা, তাহলে দেখেন যেহেতু এই কন্ডাক্টরের মধ্য দিয়ে যে কারেন্টটা ফ্লো করতেছে সেটা হচ্ছে আমার নেচারে এসি, তাহলে এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করার কারণে এর চারপাশে আমার হচ্ছে ফ্লাক্স তৈরি হবে। ম্যাগনেটিক ফ্লাক্স এর চারপাশে ধরেন একটা ফ্লাক্স তৈরি হতে পারে, এবং সে যে এখন যে ফ্লাক্সটা তৈরি হইলো, সে ফ্লাক্সটাও কি হবে, আমার এসি না ডিসি হবে, মানে ফিক্সড ফ্লাক্স, না মানে কনস্ট্যান্ট থাকবে, নাকি চেঞ্জিং ফ্লাক্স হবে? চেঞ্জিং হবে। ফ্লাক্সটা তো চেঞ্জ হবে যেহেতু আমার কারেন্টে এসি, তার মানে আমার যে ফ্লাক্সটা তৈরি হবে সেটাও আমার এসি হবে, তার মানে ফ্লাক্সের চেহারাটাও আমার এরকমই দেখতে হবে। তাহলে দেখেন এই ফ্লাক্সটা আমার তৈরি, এই কন্ডাক্টরের মধ্য দিয়ে আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হওয়ার ফলে আমার কন্ডাক্টরের চারপাশে যে ফ্লাক্সটা তৈরি হলো সেটা হচ্ছে আমার ফাই পরিমাণ। আচ্ছা, এখন এই ফ্লাক্স, আমার টোটাল ফ্লাক্স ধরেন হচ্ছে ফাই পরিমাণ টোটাল ফ্লাক্স তৈরি হয়েছে, টোটাল যে ফ্লাক্সটা আমার তৈরি হয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে টোটাল ফ্লাক্স। এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে আই পরিমাণ কারেন্ট যাওয়ার ফলে আমার টোটাল যে ফ্লাক্সটা তৈরি হয়েছে সেটা হচ্ছে ফাই।
এখন এই ফ্লাক্সের কিছু অংশ আমার কি করতেছে, এই যে কন্ডাক্টর আছে সেই কন্ডাক্টরকে আবার কাট করতেছে, এবং যে পরিমাণ ফ্লাক্স আমার এই কন্ডাক্টরকে কাট করতেছে সেই ফ্লাক্সটাকে আমরা বলতেছি সাই, এবং যেটাকে আমরা বললাম যে ফ্লাক্স লিঙ্কেজ। বুঝা গেছে? মানে স্যার এখানে মানে লিংক কতটুকু ফ্লাক্স লিংক করতেছে সেটাই আমরা সাই দিয়ে প্রকাশ করতেছি। হ্যাঁ, এটা কিন্তু টোটাল ফ্লাক্স না, যে কি পরিমাণ ফ্লাক্স তৈরি হচ্ছে সেটাই কিন্তু না, মানে ফ্লাক্স তো তৈরি হয়েছে ঠিক আছে, বাট এই কন্ডাক্টর কি আমার কি পরিমাণ ফ্লাক্স কাট করতেছে। আর স্যার কিছু মানে ফ্লাক্স আছে যেটা কিনা স্যার আর কি লস হচ্ছে আর কি, লিংক হচ্ছে না ওইটা, এটা লিকেজ ফ্লাক্স। লিকেজ ফ্লাক্স আর কি, যেটা সেটা আমরা আর কি এখানে কনসিডার করব না সাইড না বেলা। না না না, ওগুলো তো লসের জন্য দায়ী। জি স্যার। আমরা এখানে জাস্ট বলতেছি যে এই কন্ডাক্টরকে কি পরিমাণ ফ্লাক্স আসলে কাট করতেছে। তাহলে দেখেন, তাহলে এই যে ফ্লাক্স লিঙ্কেজ সেটাকে আমরা বলতেছি সাই। এখন আমার প্রশ্ন হলো, আমরা ইকুয়েশনের একটু পরে যাই। এখন আমার প্রশ্ন হইলো যে সাপোজ ধরেন এখানে যে কন্ডাক্টরটা আছে, এখানে যে কন্ডাক্টর কথা আমরা বলতেছি, এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে আয় পরিমাণ কারেন্ট যাচ্ছে। তা এখন যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে ডিসি। তাহলে এর চারপাশে আমার ফ্লাক্স তৈরি হবে কি হবে না? স্যার হবে না, ডিসি কারেন্টে তো ফ্লাক্স, কারেন্টের পরিবর্তন না হলে তো ফ্লাক্স উৎপন্ন হবে না। স্যার ফ্লাক্স তৈরি হওয়ার তো কথা স্যার। আর কিছু? আর কেউ? আচ্ছা, ডিসি কারেন্ট যদি ফ্লো করে কন্ডাক্টরের মধ্য দিয়ে, তাহলে তার চারপাশে ফ্লাক্স তৈরি হবে, ঠিক আছে? কারণ স্যার মোটরে আমি যখন ডিসি সোর্স দেই স্যার তখন ফ্লাক্সের কারণেই তো না, মোটর। ওইটা হচ্ছে আপনি যখন বলতেছেন যে ওইটা হচ্ছে ভোল্টেজের কথা, যে আপনার যদি ফ্লাক্স চেঞ্জিং না হয়, যদি আপনার ফ্লাক্স যদি যে কাট করবে সে কাটটা যদি আপনার চেঞ্জ না হয়, তাহলে আপনার ভোল্টেজ তৈরি হবে না, ঠিক আছে? এবং ওই জন্য এখানে যেটা হয় যে আমরা ওটা আরো অনেক অনেক কথাবার্তা আছে, যেমন ধরেন যে আপনার চেঞ্জিং ফ্লাক্স আনার জন্য কি করা হয়, যেমন ট্রান্সফরমারে চিন্তা করেন, ট্রান্সফরমারে ভোল্টেজটা কেমনে তৈরি হয়, আপনার ফ্লাক্স গুলা কাট করার ফেলে না, জি স্যার ফ্লাক্স লিংকেজ। ফ্লাক্স কাট করার ফলে। বাট এখানে এখানে যেহেতু কোনোটা গতিশীল হয় না, ঠিক আছে, মানে আপনার যে দুইটা কোড যেটা থাকে, প্রাইমারি সাইডে যে কোড, প্রাইমারি সাইডে যে উইন্ডিং আর কি, এবং সেকেন্ডারি সাইডে যে উইন্ডিং, সে দুইটা উইন্ডিং কি স্থির থাকে না? বাট আপনার কি হয় যে সোর্সটা যেটা থাকে কারেন্ট, সেটা হচ্ছে কি এসি, তাই না? ওই এসির জন্য তো আমার অলরেডি যে ফ্লাক্সটা তৈরি হচ্ছে সেটা তো আমার চেঞ্জিং ফ্লাক্সই, তাই না? যার কারণে আমার ওটা সময়ের সাথে সাথে আমার কিছু মানে ওটা এমনি যে ফ্লাক্সটা তৈরি হচ্ছে সেটা আমার চেঞ্জিং ফ্লাক্স, তার মানে আমার সময়ের সাথে সাথে ফ্লাক্স লিঙ্কেজও আমার চেঞ্জ হয়, যার ফলে আমার হচ্ছে কি ভোল্টেজটা তৈরি হয়। এখন আপনি যদি ডিসি জেনারেটরের কথা চিন্তা করেন, সেখানে কি হয় যে ডিসি জেনারেটরে আমার কি থাকে, একটা আর্মেচার থাকে, তাই না? আর্মেচার থাকে, এবং আপনার হচ্ছে কি থাকে বলেন, যে আপনার যদি বলেন যে ডিসি, এখানে হচ্ছে আর্মেচার, তাই না? রোটর আর্মেচার। না, এখন দেখেন যে রোটরটা আমরা মোটরের ক্ষেত্রে বলি আর কি, তাই না? ওটা এসি মেশিন যেগুলো আছে, তো এখানে দেখেন যে আর্মেচার আছে, তাই না? আর্মেচার। তো এখানে ডিসির ক্ষেত্রে আমরা কি করি, যে ডিসি সাপ্লাই দেই না? ডিসি সাপ্লাই তো দেই, তাই না? জি স্যার। ডিসি সাপ্লাই দেই, তো এখানে আমার একটা ফিল্ডের কানেকশন থাকে না? ফিল্ডের কানেকশন তো থাকে। জি স্যার। এখন দেখেন এই ফিল্ডে কি আমার ডিসি সাপ্লাই দেওয়া হয়, তাই না? ডিসি সাপ্লাই দেওয়া হয়। এখন এই ডিসি সাপ্লাই দেওয়ার ফলে যে ফ্লাক্সটা তৈরি হয় সেটা তো আমার ডিসি, তাই না? ফ্লাক্সটা ডিসি, কিন্তু তাইলে আমার চেঞ্জিং, আমি যদি ভোল্টেজ পাইতে চাই তাহলে তো আমার চেঞ্জিং ফ্লাক্স আনতে হবে, তাই না? চেঞ্জিং ফ্লাক্স আমার আনতে হবে। ওই চেঞ্জিং ফ্লাক্স আনার জন্য কি করা হয়, যে আর্মেচারটাকে কিন্তু গতিশীল রাখা হয়। বুঝতে পারছেন? জি স্যার। ওই কারণে এখানে যদি আর্মেচার স্থির থাকে তাইলে আপনি ভোল্টেজ পাবেন না। এই কারণে হচ্ছে আর্মেচারটাকে একটু গতিশীল রাখা হয়, যার ফলে হচ্ছে কি আপনার ফ্লাক্স যে কাট করতেছে বা ফ্লাক্স লিঙ্কেজের পরিমাণটা ভ্যারি করে, ওই ফ্লাক্স লিঙ্কেজের পরিমাণ ভ্যারি করার কারণেই আপনার হচ্ছে কি ভোল্টেজটা তৈরি হয়, কিন্তু আলটিমেটলি কিন্তু ফ্লাক্স তৈরি হয়, ঠিক আছে? তাহলে দেখেন এখানে হচ্ছে যে কারেন্ট ফ্লো করার ফলে, ডিসি কারেন্ট যদি ফ্লো করে তাহলেও এর চারপাশে হচ্ছে কি আমার ফ্লাক্স কি হবে, তৈরি হবে। এখন যেখানে দেখলাম যে আমার ইন্ডাকটেন্স যেটা, সেটা এল, এল হচ্ছে কত, সাই ডিভাইডেড বাই কত ছিল বলেন? এ আহ,
এল আই, আই আই স্যার, হ্যাঁ। হ্যাঁ সাই ডিভাইডেড বাই আই। আচ্ছা, তাহলে আমরা যদি এখন একটু পিডিএফটাতে যাই, এই যেখানে দেখেন, তাহলে এল ইকুয়ালস টু হচ্ছে কত, সাই বাই আই। তাহলে এটা হচ্ছে আমাদের ইন্ডাকটেন্স, এটা হচ্ছে বেসিক কোনো কিছুর ইন্ডাকটেন্স যদি আমরা বের করতে যাই তখন আমরা বেসিক ইকুয়েশনটা ইউজ করে আমরা হচ্ছে আরো মডিফাইড ভাবে ইন্ডাকটেন্স বের করতে পারি। ধরেন এই যে আমরা যে কন্ডাক্টরের নেক্সট ক্লাসে যে আমরা যে কন্ডাক্টরের বিভিন্ন কনসিডার চিন্তা, বিভিন্ন সিচুয়েশন চিন্তা করে আমরা ফ্লাক্স লিঙ্কেজের পরিমাণ তথা ইন্ডাকটেন্সের পরিমাণ আমরা বের করব। তো তখন আমাকে কি করতে হবে, তাহলে দেখেন তখন যদি আমরা ইন্ডাকটেন্স বের করতে চাই, ফার্স্ট অফ অল আমাকে কি বের করতে হবে, কি পরিমাণ ফ্লাক্স লিঙ্কেজ করতেছে সেটা বের করতে হবে না, সেই পরিমাণ ফ্লাক্স লিঙ্কেজের পরিমাণ বের করতে হবে। এবং সেই পরিমাণ ফ্লাক্স লিঙ্কেজকে যদি আমি কারেন্ট দিয়ে ভাগ করি তাহলে আমি হচ্ছে কি ইন্ডাকটেন্স পাবো। এখন দেখেন ইন্ডাকটেন্সের একক কি, হেনরি না? ইন্ডাকটেন্সের একক হচ্ছে হেনরি। তাহলে হেনরি ইকুয়ালস টু কত হচ্ছে, এখানে এটা হচ্ছে ফ্লাক্স লিঙ্কেজের পরিমাণ সাই। তাহলে ফ্লাক্স লিঙ্কেজের যদি আমি ইউনিট বলি তাহলে সেটা হচ্ছে কত, ওয়েবার টার্নস, ওয়েবার টার্নস, এবং ডিভাইডেড বাই হচ্ছে কত, আই, আই মানে হচ্ছে কি অ্যাম্পিয়ার। তাহলে হেনরি ইকুয়ালস টু কত, ওয়েবার টার্নস পার অ্যাম্পিয়ার। পার অ্যাম্পিয়ার। আচ্ছা, এখন দেখেন এটাকে যদি আমি একটু বাংলায় আরো সহজভাবে ইন্ডাকটেন্সের সংখ্যাটা দিতে যাই মানে এই ইকুয়েশন থেকে, তাহলে সেটা কি দাঁড়াচ্ছে যে পার অ্যাম্পিয়ারে ফ্লাক্স লিঙ্কেজের পরিমাণটাই হচ্ছে কি ইন্ডাকটেন্স। বুঝতে পারছেন? এটা আরেকবার রিপিট করেন। তার মানে এখানে যে আপনি ইকুয়েশনটা দেখেন, এখানে কি বলতেছে, কারেন্ট না, এটা তো জি কারেন্ট, স্যার। আর এখানে হচ্ছে সাই মানে হচ্ছে ফ্লাক্স লিঙ্কেজের পরিমাণ। তার মানে কি, যদি পার এম্পিয়ারে মানে পার এম্পিয়ারে কি পরিমাণ ফ্লাক্স লিঙ্কেজ ঘটতেছে তার ভ্যালুটাই আমার ইন্ডাকটেন্স না? জি স্যার। এটা আমি বলছি যে পার এম্পিয়ারে, তার মানে হচ্ছে কি ইন্ডাকটেন্সটা আপনার ডিনোট করতেছে যে দ্য অ্যামাউন্ট অফ ফ্লাক্স লিঙ্কেজ, কি বলেন, দ্য অ্যামাউন্ট অফ ফ্লাক্স স্যার লিঙ্কেজেস অ্যামাউন্ট ইন অফ, পার এম্পিয়ার, হ্যাঁ। ঠিক আছে, অফ এ কন্ডাক্টর। তার মানে একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে পার এম্পিয়ারে কারেন্ট যাওয়ার ফলে কি পরিমাণ ফ্লাক্স লিঙ্কেজ হচ্ছে, এই যে ফ্লাক্স যে তৈরি হচ্ছে কি পরিমাণ ফ্লাক্স গুলো আমার লিঙ্কেজ হচ্ছে সেটার ভ্যালুই হচ্ছে আমার ইন্ডাকটেন্স। দেখেন এখানে আমি বলে দেওয়া আছে যে সাইয়ের যে ইউনিট সেটা হচ্ছে ওয়েবার পার টার্নস, ওয়েবার টার্নস, এবং কারেন্টের যে একক সেটা হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে আমরা বলতে পারি যে হেনরি ইকুয়ালস টু ওয়েবার টার্ন পার অ্যাম্পিয়ার। ঠিক আছে, বুঝে গেছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ওকে। তারপরে এখন দেখেন আমরা তাহলে আমাদের হচ্ছে যে এইটুক পর্যন্ত আমরা পড়ে ফেললাম। দেখেন এখানে কিন্তু আমার ক্লাসের যে আমি লেকচার যেগুলো ভিডিওগুলো এগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে আপনার তো পিডিএফ তো পড়া লাগবেই, আর হচ্ছে যে বই যেগুলো দিছি ওগুলো দেখতে পারেন, বাট এখান থেকে আমি এই পিডিএফ এইখান থেকে পড়াইছি, আর লেকচার ভিডিওতে আমি অনেক এক্সট্রা কথাগুলো বলি সেগুলো একটু খেয়াল রাখতে হবে। তো ওগুলো হচ্ছে ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এবং তারপর হচ্ছে কি, তাহলে দেখেন আমরা হচ্ছে ফ্লাক্সের আজকে এই ইন্ডাকটেন্স পর্যন্ত বেসিক জিনিসপাতিগুলো পড়লাম। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে কি কি দেখবো, যে একটা হচ্ছে কন্ডাক্টরের মধ্য দিয়ে কারেন্ট যাওয়ার ফলে আমার ইন্টারনালি কি পরিমাণ ফ্লাক্স তৈরি হচ্ছে সেটা আমরা দেখবো, যে এবং সেই ইন্টারনালি ফ্লাক্সের পরিমাণ কত সেটা বের করব। দেন আমরা দেখবো যে এই কন্ডাক্ট আবার যদি এক্সটার্নালি, ঠিক আছে, ওইখানে দেখলাম ইন্টারনাল, আর এখন এরপরে দেখবো যে একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে এবং এর বাইরে দুইটা এক্সটার্নাল পয়েন্টে কি আমার হচ্ছে কি এক্সটার্নাল পয়েন্টে মধ্যবর্তী স্থানে কি পরিমাণ ফ্লাক্স লিঙ্কেজ হচ্ছে, এবং সেটা ইউজ করে আমরা ইন্ডাকটেন্সের পরিমাণটা বের করার চেষ্টা করব। তাহলে এইটা আসবে। দেন আমরা যদি নেক্সট ক্লাস আরেকটা সময় পাই সেটা হচ্ছে যে সিঙ্গেল ফেজ টু ওয়্যার লাইনের ইন্ডাকটেন্সটা আমরা দেখব। ঠিক আছে স্যার, আমাদের রেফারেন্স বইটা দিয়ে দিছেন? হ্যাঁ, আমি তো বই দিয়ে দিয়েছি সেকশনে, দেখেন স্যার এই গুগল বইটা ক্লাসে। পাওয়ার সিস্টেমের বইটা থেকে নেওয়া। এটা হচ্ছে কি এই যে পিডিএফটা আমি বানাইছি, ঠিক আছে, এই পিডিএফটা আমার হচ্ছে ইয়া বই থেকে নেওয়া। এটা হচ্ছে স্টিভেনসন, হ্যাঁ, বা পাওয়ার সিস্টেম। জি স্যার, বুঝতে পারছি। স্টিভেনসন, আর স্টিভেনসনের বইয়ের পিডিএফটা আমার কাছে নাই। ঠিক আছে, স্যার সমস্যা, স্টিভেনসনের বইটা আমাদের কাছে আছে, সবার কাছে। আপনাদের কাছে আছে স্টিভেনসন? জি স্যার। আচ্ছা, তাহলে এখান থেকেও দেখে নিতে পারেন।
আসলে আমি কেন জানি স্টিভেনসনের বইয়ের পিডিএফটা খুঁজে পাই না। তাহলে স্যার দেখেন, আমার হ্যাঁ কাছে বলেন। পিডিএফটাও ছিল, এখন মনে হয় ডিলিট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন এখানে হচ্ছে স্টিভেনসনের বইটা আমি ইউজ করতেছি, অথবা আপনার যদি কারো কাছে স্টিভেনসনের বই না থাকে হাদিস সাদাতের কন্ডাক্টরটাও দেখে নিতে পারেন, ঠিক আছে? ওইখানে এরকম কথাবার্তাই আছে। আর আমার লেকচার ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ আশা করি কোনো প্রবলেম হবে না। আপনার যদি ক্লাস, তাহলে হ্যাঁ স্যার বলেন। কত নাম্বার চ্যাপ্টার বইয়ের? স্টিভেনসনের বইয়ের এটা হচ্ছে, দাঁড়ান আমি আপনাকে বলতেছি, এটা হচ্ছে কন্ডাক্টর তো ইন্ডাকটেন্স চ্যাপ্টার দেখবেন সূচিপত্রে ওইটাই আছে। ইন্ডাকটেন্স যে চ্যাপ্টারটা ওই চ্যাপ্টারের মধ্যেই আছে, ঠিক আছে? 2 কিংবা 3, ওকে স্যার। 2 অথবা 3 নাম্বার চ্যাপ্টারেই আছে এটা। আচ্ছা এই যে দেখেন ফিগার বলছে কত 3.2 না, তার মানে 3 নাম্বার চ্যাপ্টারে, ঠিক আছে? জি স্যার। 3 নাম্বার চ্যাপ্টারে ওইখান থেকে আপনি এগুলো সম্পর্কে কিছু ধারণা পাবেন। বাট এটা হচ্ছে কি আমি ছোট করে নিয়ে নিজের মতো করে লিখে নিয়েছি, ঠিক আছে? আপনার যদি ক্লাস রিলেটেড কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন, যে আজকে কিছু বুঝেন নাই বা কোনো, এটা যদি আরেকবার বলতে পারেন আমাকে কেউ, কোনো কনফিউশন থাকলে। কারো কোনো কনফিউশন আছে ক্লাসে, মানে কোনোটা জিনিস বুঝতে পারেন নাই, তাহলে আমাকে বলতে পারেন, আমি একটু ভালো রিক্যাপ করব। স্যার মাঝখানে অনেক কিছু মিস করে গেছি তো স্যার, ভিডিওটা দেখলে হয়তো বা আরো কিছু প্রশ্ন আচ্ছা ঠিক আছে, তাহলে ভিডিওটা তো আমি দিয়ে দিব তাই না? ওই ভিডিওটা দেখবেন, যদি কোনো প্রবলেম হয় আমাকে নেক্সট ক্লাসে বললেন তাহলে। জি স্যার। স্যার হ্যাঁ বলেন। স্যার আমাদের যে বাংলাদেশে যে পাওয়ার সেক্টরের যে জবগুলো আছে, যেমন পিজিসিবি, ডিপিডিসি, ডেসকো, তো এইগুলোতে তো স্যার হচ্ছে আমাদের এই ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সাবজেক্টটা মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। স্যার এইগুলার শুধু যে এটা জব, না, শুধু এটা না, সবগুলা থেকে আছে, শুধু এটা না। ডিপি স্যার আমাদের মানে তারপর হচ্ছে এইটা আমার মনে হয় অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এগুলো তো ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন নিয়েই কাজ করে। এখানে দেখবেন আপনি ওইখানে পরীক্ষা দিতে গেলে দেখবেন ওইখান থেকে আপনার মেশিন থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে? মেশিনের উপরে কোনো কথা নাই। স্যার মানে মেশিং আর ওই পাওয়ার সিস্টেম এই দুইটা থেকে আর কি স্যার। হ্যাঁ পাওয়ার সিস্টেম মেশিন, আমি তো কখন আমি হচ্ছে কি আমার তো প্ল্যান ওইখানে না, আমার প্ল্যান হচ্ছে অন্য জায়গায়, হায়ার স্টাডিজে বাইরে যাওয়ার আর কি। তো বাট আমি যেগুলো হচ্ছে যে ভার্সিটিতে আমি যখন পরীক্ষা দেই, মানে এই যে লেকচার পদের জন্য, ঠিক আছে, অনেক জায়গায় তো পরীক্ষা দিছিলাম আর অনেক জায়গায় হয়েছিল, তো ওখানে সবকিছুতে আমি দেখছি যে আপনার ওই মেশিন থেকে কোশ্চেন অনেক বেশি দেয়। হ্যাঁ মেশিন থেকে খুব কোশ্চেন বেশি দেয়। আর আমার কিছু ফ্রেন্ড আছে তাদের কাছ থেকে আমি জানতে পারি যে এইসব এই যে যেগুলো পরীক্ষা দেয়, তো এখান থেকে আসলে বেশিরভাগ মেশিন থেকেই আসে, আর হচ্ছে পাওয়ার সিস্টেম, স্যার মানে এই পুরো আপনার পাওয়ার সিস্টেম আর মেশিন সম্পর্কে পুরোটা ধারণা থাকা লাগে, ঠিক আছে? মানে এখান থেকে আপনার বেশিরভাগ কোশ্চেন গুলো হয়। স্যার এখানে স্যার কোশ্চেনের মানে টাইপ গুলা কিরকম হয় স্যার? বেশিরভাগ কি ম্যাথমেটিক্যাল? ম্যাথ স্যার ম্যাথ গুলা কি স্যার অনেক মানে বড় বড় থাকে না, মানে মিডিয়াম লেভেলের ম্যাথ গুলাই দিয়ে দেয়? এখন এটা তো বলা মুশকিল যে বড় দেয় না, এটা হচ্ছে যে আসলে কোশ্চেনের উপর বেস করে। বাট আপনি বড় যেটা হচ্ছে যে মানে কম বেশি থাকে সবকিছুই মিশানো। এখন ধরেন আপনার কাছে ওরা বড় কিভাবে বানায়, যে ধরেন আমি আপনাকে 2টা কোশ্চেন দিয়েছি, ঠিক আছে? ওরা কি করবে যে একটার সাথে একটা লেজ লাগাই দেয়, লেজ তো লাগাই দিতেই পারে তাই না? যে আপনাকে প্রথমে বললো যেরকম একটা কন্ডিশন দিয়ে দিল, যে ঠিক আছে কন্ডিশন দেওয়ার পরে 1 নম্বরে বলতেছে যদি আপনার এখানকার স্পিডটা এরকম হয় তাহলে আপনি এই মোটরের ইয়াটা বের করেন, ইন্ডাকশন মোটরের স্পিডের তো আছে, তাহলে আপনি ভোল্টেজটা বের করেন, ঠিক আছে? বের করলেন, তারপরে বলতে আছে যে কোনো কারণে যদি আপনার স্পিডটার ফ্লাকচুয়েশনে তৈরি হয় তাহলে আপনার ভোল্টেজের উপরে কি রকম চেঞ্জ পড়বে বা ইফেক্ট পড়বে, বা আমার যদি ভোল্টেজটা চেঞ্জ হয় তাহলে আদৌ আমার যে স্পিডের উপরে কোনো ইফেক্ট ফেলবে কিনা, বুঝতে পারছেন? এরকম কোশ্চেন। তাহলে আপনারা সবাই আশা করি অ্যাটেন্ডেন্সটা দিয়ে ফেলছেন। তাহলে ক্লাস আপনারা হচ্ছে যে আমি লেকচার ভিডিওটা দিলে আপনারা দেখে ফেলবেন, আর যদি আজকে ক্লাস রিলেটেড কোনো প্রবলেম থাকলে নেক্সট ক্লাসে আমাকে বলতে পারবেন শুরুতে, ঠিক আছে? হ্যাঁ তাহলে সবাই ভালো থাকেন। জি স্যার, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমি ক্লাস, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, তাহলে আমি ক্লাসটা ক্লোজ করে দিচ্ছি, ওকে।